গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন দিল্লিতে গিয়ে একদা তৃণমূল কংগ্রেসের 20 জন এমপির সঙ্গে বৈঠক করছেন, তখন খেয়াল করেছেন কি যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে সেদিনই একটা ফেসবুক লাইভ করলেন? কেন, তার কি কোনো উদ্দেশ্য রয়েছে? একই দিনে কেন হলো, এটা কি খেয়াল করেছেন? আজকে আপনাদের সামনে যেটা আমি বলছি সেটা হচ্ছে মারাত্মক একটা খবর, যে খবরে তৃণমূল কংগ্রেসের অন্তত কমপক্ষে নাকি 2 জন গুপ্তচর রয়েছে যারা ছদ্মবেশী ওই এনসিপিআই এর 20 জন দলের মধ্যে সম্পৃক্ত হয়ে গিয়েছেন। এবং শুভেন্দু অধিকারীর বৈঠকের পর বিজেপির প্রত্যেকটা স্ট্র্যাটেজি নাকি সময় মতো পৌঁছে দিচ্ছেন কালীঘাটে। না ভাবতেই পারেন যে আমি গল্প বলছি, গল্প বানিয়ে বলছি, হতেই পারে, কিন্তু বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য প্রমাণও দেবো আপনাদের সামনে আজকে ভিডিওর পর্বে। দেখুন, গতকালের যে ভিডিওটা আমি করেছিলাম তাতে আপনাদের মধ্যে অন্তত 50% লোক এটাকে বা 60% লোক এটাকে অ্যাকসেপ্ট করেছেন। অনেকেই বলেছেন যে না, বিজেপির তৃণমূলীকরণটাকে আপনারা দেখতে চাইছেন না। আবার অনেকে আমার ওই ভিডিওর প্রতিবাদ করে বলেছেন যে প্রলয়বাবু, আপনারা আরো সময় দেওয়া উচিত। আপনাদের প্রত্যেককেই অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাই, তার কারণ আপনাদের গভীর চিন্তা, গভীর রাজনৈতিক সচেতনতা এটাই পশ্চিমবঙ্গর রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা সঠিক কাজ করেছেন। যারা সমালোচনা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু দেখুন, আমার বলার পিছনে অনেক যুক্তি রয়েছে। সেই যুক্তি আজকের পর্বটা শুনলে আপনারা বুঝতে পারবেন। এই গুপ্তচর বৃত্তি, যে গাদ্দার, তাকে যদি বন্ধু ভাবতে শুরু করেন আপনি, তাহলে এবার আপনি ঠিক করে দেখুন যে আপনার জীবনে তাৎক্ষণিক আনন্দ হতে পারে, কিন্তু লং টার্মে আপনার জীবনে কি হতে পারে। এইটুকু বোঝার জন্য রাজনৈতিকবিদ হওয়ার প্রয়োজন নেই। যে কোনো সংসারী মানুষ এই প্রশ্নের উত্তর আপনারা এমনিই জানেন, লিখে জানাতে পারেন। আর আজকের পর্বটা শুনলে তো এমনি বুঝে যাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি প্রথমেই আপনাদের সামনে বলি যে দেখুন, ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী যে কাজ করছেন, যে ফুটপ্রিন্ট রেখে যাচ্ছেন, এটা আমাদের গর্ব শুধু নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনেকটা এগিয়ে নিয়ে গেল। কারণ কংগ্রেসের এর জায়গায় কোনো কোরাক প্রধানমন্ত্রী যদি বসে থাকতেন তাহলে আমাদের আরো 5-6 বছর 15 বছর পিছিয়ে দিতেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নবনির্বাচিত কিছু সাংসদদের সঙ্গে বৈঠকে কি বলেছে জানেন? তিনি বলেছেন যে আমি বিছানায় শোয়ার মাত্র 8 সেকেন্ডের মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। আপনাদের মধ্যে কেউ আছেন নাকি বিছানায় শুলে 8 সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন? আসলে গোটা দেশের চাপটা এতটাই তার কাছে, মানে বুঝতেই পারছেন একটা সংসার চালাতে গেলে কি করতে হয়, তা একটা দেশ চালাতে গেলে কি করতে হয় ভাবুন। 8 সেকেন্ড লাগে তার বিছানায় ঘুমাতে। কেন জানেন? তিনি সারা দিনে মাত্র 3 ঘন্টা ঘুমানোর সুযোগ পান, মাত্র 3 ঘন্টা। এবং বাকি যে সময় তিনি জেগে থাকেন সেই সময়টা তিনি কিভাবে চুরি করবেন বা কিভাবে দুর্নীতি করে নিজের সম্পত্তি বাড়াবেন, এটার উদ্দেশ্য কোনোদিনই ছিল না বলে তিনি মুখ্যমন্ত্রী যখনও ছিলেন কিংবা প্রধানমন্ত্রী ছিলেন, এই রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতৃত্বরা প্রচুর অভিযোগ তুলেছেন, প্রচুর ভুরি ভুরি মারাত্মক অভিযোগ তুলেছেন চুরি দুর্নীতি সংক্রান্ত। প্রমাণ করতে পারেননি একটিও। এটাই হচ্ছেন নরেন্দ্র মোদী। কিন্তু সেই নরেন্দ্র মোদী, সেই বিজেপি, যারা অন্তত তোষণের রাজনীতি না করে একটা মানে সবকা সাথ সবকা বিকাশ এই বক্তব্যের মধ্যে দিয়ে যারা ক্ষমতা রাখে যে 3 তালাকটাকেও রদ করতে পারি, জানি আমাদের ভোট কমতে পারে, যারা এতটা দূরদৃষ্টি সম্পন্ন ডিসিশন নিতে পারে, তারা যদি এই তৃণমূল কংগ্রেসের ছেদ কিছু রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যদি গাঁটছড়া বাঁধে, তার প্রতিবাদ করবেন না? যদি বিজেপির শুদ্ধিকরণ চান তাহলে এই সমস্ত নোংরা রাজনৈতিক নেতৃত্বদের দল থেকে বাড়ানোর জন্য সওয়াল করবেন না। বিলের জন্য বলছেন, বিলের জন্য রাস্তা নেই। আমি রাস্তা আপনাদের সামনে গতকাল বলেছি, যদি না শুনে থাকেন শুনে নেবেন। আজকে আমি আপনাদের সামনে বলি যে ঠিক আছে, যদি তর্কের খাতিরে ধরেই নিজে এদেরকে নিয়ে চললে কি আর হবে? কিছুই হবে না, তাই না? আপনারা বলছেন, আসুন আপনাদের সামনে আমি প্রমাণ দেখাই। প্রথমে আমি বলে দিই যে এমনিতেই এই 20 জনের মধ্যে 20 জন এমপি যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে গিয়ে বৈঠক করলেন, তাদের মধ্যে এক প্রবীণ মানে এক্সপিরিয়েন্স মহিলা এমপির ব্যবহারে নাকি বাকি এনসিপিআই এর লোকজন অতিষ্ঠ বা তারা অসন্তুষ্ট। এটা হলো প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা, ওখানে নাকি এমন 2 জন লোকের হদিশ পাওয়া গেছে, তার মধ্যে একজন হচ্ছেন প্রথমবারের এমপি আর একজন হচ্ছে বর্ষিয়ান নাকি একজন এমপি। ভাবুন ভালো করে, একজন প্রথমবারের এমপি, একজন বর্ষিয়ান এমপি, তারা নাকি সমস্ত খবর পাচার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে। এবার আপনারা ভাবতেই পারেন, নাম তো কোথাও বলা হয়নি। আমি আপনাদের সামনে একটু দেখিয়ে দিই সংবাদ মাধ্যম, যাতে করে আপনাদের এই বিশ্বাসযোগ্যতাটা তৈরি হয়। একটু পড়ি তাহলে আপনাদের সামনে।
সম্প্রতি ওই 20 জন সাংসদদের ওই দলের অন্দর থেকে যে খবর আসছে তাতে জানা যাচ্ছে এক বর্ষিয়ান মহিলা সাংসদের ব্যাপারে অসন্তোষ বাড়ছে এনসিপিআই এর অন্দরে। সেই সঙ্গে আরো 2 সাংসদকে ঘিরে তৈরি হয়েছে সন্দেহ। সূত্রের খবর, এক নবীন সাংসদ, প্রথমবারের সাংসদ, এক বর্ষিয়ান সাংসদকে ঘিরে অভিযোগ উঠেছে। তারা এনসিপিআই এর খবর কালীঘাট তৃণমূলের কাছে পৌঁছে দিচ্ছেন। বৈঠকে যা যা আলোচনা হচ্ছে সেই সব খবর নাকি পৌঁছে দিচ্ছেন মমতার শিবিরে। কি বলেছিলাম যে দুমুখো সাপেদের বিশ্বাস করতে নেই। এবং দেখুন, যে প্রবীণ সাংসদের কথা বলা হচ্ছে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় কিনা আমি বলতে পারবো না, কিন্তু সন্দেহ তো তৈরি হবেই। তার কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় একসঙ্গে থাকেন, তিনি এবং নয়না বন্দ্যোপাধ্যায়। নয়না বন্দ্যোপাধ্যায় নাকি কালীঘাট মন্ত্রী তৃণমূল, আর সুদীপ বন্দ্যোপাধ্যায় নাকি লোকসভায় রয়ে গিয়েছে, এটা মানতে হবে। এবং সেখানে বাড়ির মধ্যে তারা এতটাই স্বচ্ছতা মেনে চলে যে ওখানে শুধুমাত্র সবজির কত দাম, বাজার মূল্য কত, আর এরপরে আমরা কোথায় ঘুরতে যাব, এছাড়া রাজনৈতিক কোনো আলোচনা হয় না, সেটা আমাদের বুঝতে হবে। এবং সেই আলোচনা একে অপরের কাছে যে ছড়িয়ে যায় না, বুঝতে হবে। তাহলে কি তীরটা কি ওই দিকেই, যেখানে তাপস রায় বিজেপির বলেছিলেন সব থেকে বড় রাজনীতির জোচ্চোর, এটা জানার পরেও যে প্রধানমন্ত্রীর সঙ্গে একই সারিতে বসে রয়েছেন, এটা জানার পরেও রাজনৈতিক জোচ্চোর বলতে দ্বিধাবোধ করেননি তাপস রায়, পশ্চিমবঙ্গের মন্ত্রী, এবং যার তিনি ওই কারণেই তৃণমূল ছেড়ে এসেছিলেন। এরপরেও বলবেন যে শুদ্ধিকরণের প্রয়োজন নেই। তথাগত রায়ের মতো বর্ষিয়ান নেতা, যিনি প্রত্যেকটি ক্ষেত্রেই বিজেপির, তো মানে দেখুন, এই সমস্ত রাজনৈতিক নেতা তো আর ওই কাকলি ঘোষ দস্তিদারদের মতো নয় যে হেরে গেলে অন্য দলে চলে যাব বা অন্য কিছু পাবো। এরা একেবারেই মনে প্রাণে আদর্শগতভাবে বিজেপিকে পছন্দ করে। তো তথাগত রায় যদি প্রকাশ্যে বলতে পারেন যে তৃণমূলের থেকে যারা যাচ্ছেন তাদের সঙ্গে আদর্শগতভাবে বিজেপির কোনো সম্পর্ক থাকতে পারে না, সেই কথার তিনি বলতে পারেন, আমরা রাজনৈতিক মানে কোনো পদে না থেকে আমাদের বক্তব্যগুলো, স্বাধীন বক্তব্যগুলো আমরা বলতে দ্বিধাবোধ করব। আপনারা জানেন কি ওই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কি দাবি উঠেছে? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এদের দাবি উঠেছে যে ঠিক আছে, আমাদের তো এনসিপিআই দিলেন, বিজেপির মধ্যে এখনো আনলেন না, কিন্তু আপাতত আমাদের সম্মান দিন। মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সম্মান করছে না, আমাদের নিয়ে ক্রিটিসাইজ করছে, আমাদের সম্মান ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। শুভেন্দু অধিকারীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন তারা। ভাবুন, যারা 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চললেন, যারা মানুষের প্রত্যেকটি দুর্গতিতে মানুষকেই দোষী সাব্যস্ত করে গেলেন, তারা এখন চাইছেন সম্মান। আর মানুষ বোকা নাকি যে শুধুমাত্র বিজেপিতে নাম লিখিয়েছে বলেই তাদেরকে সম্মান করতে হবে? 15 বছর ধরে মানুষকে বিভিন্ন জায়গায় তারা একেবারেই অতিষ্ঠ করে রেখে দিয়েছিল। এবং পার্থ ভৌমিকের দাবি হচ্ছে যে দেখুন, আমার কার্যালয়ে ব্যারাকপুরে আমি যখন কার্যালয় উদ্বোধন করব তখন অর্জুন সিংকে আসতে হবে, বিধায়ক, বিজেপির বিধায়ক অর্জুন সিং আসবেন। আবার কাকলি ঘোষ দস্তিদার তার বারাসত কেন্দ্রে যখন তিনি তার কার্যালয়, সাংসদের কার্যালয় উদ্বোধন করবেন, তখন সেখানকার বিজেপির বিধায়কদের যেতে হবে, যাতে মানুষ বুঝতে পারে যে আমরা মানেই বিজেপি, বিজেপি মানেই আমরা। তখন শুভেন্দু অধিকারী বলেছেন নাকি ভালো প্রস্তাব, এবং আগামী এই 18-19 তারিখ নাগাদ নবান্নে তাদের সঙ্গে একটা বৈঠক হবে বিজেপি বাকি বিধায়কদের সঙ্গে। সম্ভবত একটা মানে কি বলবো, ওই একটা কোয়ালিশন টাইপের বলা হবে এবং বোঝানো হবে যে এরা আমাদেরই ভাই। যে সমস্ত বিজেপির নেতৃত্বরা, মানে নীলাদ্রি শেখর দানা তো পরিষ্কারভাবে এমনিতেই বলেছেন যে যে পুলিশ আমাকে জেলে পাঠিয়েছিল তার সঙ্গে আমাকে মিটিং এ বৈঠক করতে হবে। তো বিজেপির এই ভেতরের আক্রোশটা কি আটকাতে পারা যাবে? তো বিজেপির এই আক্রোশটা আটকাতে পারবেন তো? তার কারণ আপনি কি করে বিশ্বাস করেন যে আপনাদের স্ট্র্যাটেজিগুলো, তো আমি তো সংবাদ মাধ্যম, প্রথম সারির সংবাদ মাধ্যম থেকে আপনাদের দেখালাম যে এরা গুপ্তচর বৃত্তি করছে। বললাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে কেন ওই দিনই প্রেস কনফারেন্স করলেন যেদিন শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে মিট করলেন? সমস্ত এই গোপন স্ট্র্যাটেজিগুলো যদি পৌঁছে যায়, আপনারা লোকসভায় ডিলিমিটেশন বিল পাস করবেন, তার জন্য আপনাদের কি স্ট্র্যাটেজি থাকতে পারে সেই তথ্যগুলো গোপন বৈঠকে যেগুলো আলোচনা হবে সেগুলো যদি এই ডেরেক ওব্রায়ন, মহুয়া মৈত্রর হাতে পেয়ে যায়, তাহলে পাস করতে পারবেন? বানচাল হবে না? আর এরা যে আপনাদের কোনোদিন বিট্রে করবে না, এরা যে আপনাদের ক্রস ভোটিং করবে না, আপনি গ্যারেন্টি নিতে পারবেন? এমনিতেই আপনারা জানেন 3 জন সাংসদ, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান, তারা 3 জনই বলেছেন যে আমরা হচ্ছে যে অঞ্চলে থাকি সেখানে মুসলিম এরিয়া, তো আমরা কোনোদিন এনডিএ বা বিজেপির সঙ্গে যেতে পারবো না।
আচ্ছা, কোনো হিন্দু নেতা বলেন যে আমরা হচ্ছে যেখানে থাকি সেখানে, মানে ধরুন পুরুলিয়ার কোনো নেতা, বাঁকুড়া বা হিন্দু অধ্যুষিত নদিয়ার নেতা কেউ বলেন, মহুয়া মৈত্র কি বলেছেন না না আমি হচ্ছি আমার যেখান থেকে এসেছি সেটা হচ্ছে হিন্দু প্রবণ এরিয়া, আমি কোনোদিনই ওই কংগ্রেসের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে পারবো না, বলেন কি কোনোদিন বলতে শুনেছেন? এইটাই হচ্ছে এদের দুমুখ নীতি। এবং ভাবুন, এই তিনজন এরা পরিষ্কারভাবে জানেন যে মুসলিমরা একেবারে যদি এদের কোনো মানে বিজেপি বা এনডিএর সঙ্গে এরা যোগাযোগ করেন তাহলে পরবর্তী নির্বাচন ছেড়েই দিন, এমনিতে এরা পাড়ায় ঢুকতে পারবে না। এবং মুসলিমদের খুশি করতে গিয়ে এরা যে বিট্রে করবে না, শুভেন্দু অধিকারী যে দলে এদেরকে স্বাগত জানাচ্ছেন তাদের সঙ্গে যে বিট্রে করবেন না, আপনারা কনফার্ম করতে পারবেন? এরা যে ক্রস ভোটিং করবে না, ডিলিমিটেশন বিলে ভোটিং হবে, কে কাকে ভোট দেয় এ তো আর জানা যাবে না, এরা যে ক্রস ভোটিং করবেন আপনি কনফার্ম করতে পারবেন? তো আপনি যদি সাপকে নিয়ে ঘরের বাসা বাঁধেন আর যদি ভাবেন ঠিক আছে এটাও তো একটা আমাদের মতোই একটা কেউ দরকার পড়লে এও আমাদের বিপদে ঝাঁপিয়ে পড়বে, একটু অপেক্ষা করুন, 2029 একটু রেজাল্টটা টলমল হতে দিন, তারপরে এদের ভুল পাল্টাতে দেখবেন কতক্ষণ সময় লাগে। যারা টাকার কাছে একবার বিক্রি হতে পারে তারা টাকার কাছে বারবার বিক্রি হতে পারে। দেখুন ভুল পাল্টাতে কত, আমি জানি না টাকার কাছে বিক্রি হচ্ছেন নাকি ওই মানে চুরি দুর্নীতির ভয়ে, পুলিশের ভয়ে, এডিসিবিআই ভয়ে গেছেন, সেটা আমি বলতে পারবো না। কিন্তু যিনি একবার নিজের বিবেক বিসর্জন দিয়ে দিয়েছেন, দেখুন শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনারা তুলনা করতে পারেন যে শুভেন্দু অধিকারীও তো এসেছিল, শুভেন্দু অধিকারী মানে জয় সমস্ত 5, 7, 10টা পদ ছেড়ে তিনি এসেছিলেন। শুভেন্দু অধিকারী যখন ক্ষমতায় ছিলেন সেই রাজনৈতিক দল ছেড়ে এসেছিলেন, এটা জানা সত্ত্বেও যে এত ইজি নয় এই পশ্চিমবঙ্গে বিজেপি আদৌ আসবে কিনা তিনি জানতেন না, সেই সময় শুভেন্দু অধিকারী এসেছিলেন। আর এরা কখন গেছেন? রেজাল্ট কনফার্মেশনের পর, এরকম নয় যে রেজাল্ট বেরোনোর একদিন আগে গেছেন, রেজাল্ট বেরিয়েছে, কনফার্ম হয়েছেন, এরপরে তারা গেছেন। এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারবেন না? দেখুন বিজেপি যদি এদেরকে নাচায় কোনো অসুবিধা নেই, কিন্তু উল্টে যদি এরা যদি বিজেপিকে নাচিয়ে দেয় তখন কিন্তু আর নিজেদের বড় রাজনৈতিক নেতা বলতে পারবেন না যে মানে রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ যার জন্য বিজেপির যে সমস্ত রাজনৈতিক নেতাদের সম্মান করে, দয়া করে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের মতো আপনি অন্য দল থেকে নিতে মানে বললে তবু কিছু বলার থাকে না। তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, শুভেন্দু অধিকারী বলেছেন এরা একটা টেরোরিস্ট গ্যাংয়ের মতো, এদেরকে মানে পুরো ইয়ে করা উচিত। যখন বিরোধী দলনেতা ছিলেন আমি দেখিয়েছি সেই ফুটেজ। তাহলে সেই রাজনৈতিক নেতাদের থেকে মাত্র প্রথমবার নির্বাচনে, আমি 5 বছর পরে গিয়ে হলেও ভাবতাম যে 5 বছর পরে একটু দুর্বল হয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি এসেছে, তারপরে এরা নিয়েছে। প্রথমবার 2 মাসের মধ্যে নেওয়াটা, ডিলিমিটেশন বিল শুধু পাশ করবেন, আর জেনজিকে সামাল দেবে কে? জেনজির বিক্ষোভকে সামাল দেবে কে? আপনি বিল পাস করবেন, তাহলে কি কনফার্ম করতে পারবেন যে আপনি পরবর্তী সময় এমনিতে দেখুন বিল পাস 2/3 বিজেপির পক্ষে জোগাড় করা অত্যন্ত কঠিন। গতকাল পর্যন্ত বারবার রাজ্যসভা লোকসভা মুলতবি হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত যতটা বিজেপি চেষ্টা করেছে তারপরেও যে সংখ্যা তাদের প্রয়োজন সেই সংখ্যা তারা অ্যাচিভ করতে পারেনি 2/3 পাওয়ার জন্য। সেখানে এদেরকে যদি নেওয়া হয় তাহলে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন পাবে তো আগামী নির্বাচনে বিজেপি? আপনি ভিত্তিটা, আপনি একটা ফাউন্ডেশন তৈরি করছেন, আপনি একটা পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য এসেছেন, একটা ফাউন্ডেশন তৈরি করছেন। সেই ফাউন্ডেশনে যদি আপনি লোহার মানে খাঁটি লোহা না দিয়ে আপনি যদি জং পড়ে যাওয়া দুর্নীতিগ্রস্ত লোহা দিয়ে আপনি আপনার বিল্ডিং গুলো তৈরি করার জন্য ওদেরকে পিলার তৈরি করেন, তাহলে এই বিল্ডিং এর ভবিষ্যৎ কি এটা জানতে কি খুব বড় মানে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন রয়েছে? আর কারা এটা ধরিয়ে দেবেন? আপনি দেখুন তো সিপিএম এবং কংগ্রেসের নেতারা, তারা এটাতে খুশি হচ্ছেন, তারা অত্যন্ত খুশি হচ্ছেন। তার কারণ তারা এতদিন যেটা বলতেন তারা ভাবছেন এটাই হচ্ছে, এবং বিজেপি এর মাধ্যমে দ্রুত শেষ হবে। আর বিজেপির তথাগত রায়ের মতো নেতারা, বিজেপির কোর নেতারা, নীলাদ্রিশেখর দানার মতো নেতারা, বাকি রাজনৈতিক দলের নেতারা, তারা প্রকাশ্যে কেউ মুখ খুলছেন, কেউ ভেতরে ভেতরে মানে অগ্নিমিত্রা পাল বলছেন যে কে কোথায় যাবে জানি না, তো কই তিনি স্বাগত তো জানাচ্ছেন না। সবাইকে মেনে নিতে বাধ্য হবেন। একটা হচ্ছে বাধ্য হওয়া, বাধ্য করলে তো দেখুন আপনি অফিসে যান, আপনাকে যদি কাল থেকে বলে যে আপনাকে 8টার মধ্যে অফিসে ঢুকতে হবে, নাহলে আপনার চাকরি চলে যাবে, আপনি বাধ্য হয়ে ঢুকবেন। কিন্তু সেই বাধ্য হয়ে ঢুকলে কি আপনার কর্মক্ষমতা কি বেড়ে যাবে? একটা বাধ্য হয়ে যাওয়া আর একটা যদি আপনাকে বুঝিয়ে বলা হয়, কিংবা আপনার কোনো একটা আপনার লাভের জন্য সেইটা যদি করেন, তাহলে কি সেটা বেশি বেশি অ্যাকসেপ্টেবল হবে না? বাধ্য তো যার অথরিটি রয়েছে সে বাধ্য করতেই পারে, কিন্তু এই বাধ্য করে আপনাকে তো 5 বছর অন্তর অন্তর নির্বাচনের মধ্যে যেতে হবে।
মানুষ তো প্রত্যক্ষ করছে প্রত্যেকটি ঘটনা। আপনি বলুন না, আপনি সাধারণ মানুষে বলুন, কোন মানুষটা বিজেপির এই স্ট্র্যাটেজিটা মানে অন্তত মন থেকে মেনে নেবে, এবং যেটা বিজেপির আত্মঘাতী গোল হতে চলেছে। প্রথম 2 মাসের মধ্যে যদি এই দুজনের মানে সোর্সের মধ্যে ভূত ধরা পড়ে, যারা খবর পাচার করে দিচ্ছে, এইটা শুধু একটা মানে চাল টিপলে বোঝা যায় না যে এই পুরো রাজনৈতিক দলটা কি করতে পারে কোন সময়। বিজেপি তো সবসময় এরকম টকবক করে ফুটবে এরকম নয়। একটু ভাবুন যে 2029-এ বিজেপির পাটা যদি সেন্টারে যদি একটু টলমলো হয়ে যায়, তখন এই রাজনৈতিক নেতারা কোথায় ঝাঁপ মারবেন বুঝতে পারছেন? এদের তো কোনো ব্যাপার না, এদের কংগ্রেসে ঝাঁপ বলুন, সিপিএম এর যেখানে খুশি যেতে পারে, এদের তো কোনো ব্যাপারই না। তাই আবারও বললাম যে এটা ভাবার সময় এসেছে, মানে সময় উচিত, এবং আমরা জনগণরা যদি এটা নিয়ে প্রতিবাদ করি তাহলে ডেফিনেটলি এই মেসেজটা পৌঁছাবে। এবার যারা রাজ্য নেতৃত্ব তারা কানে দেবেন কি কানে দেবেন না তাদের ব্যাপার। ওই কানে না দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণতি, আর কানে দিলে নরেন্দ্র মোদীর পরিণতি। নরেন্দ্র মোদী কানে দেন বলে নরেন্দ্র মোদী প্রত্যেকটা সমাজের তথ্যগুলো জেনজির সঙ্গে কথা বলছেন কেন? নরেন্দ্র মোদী কেন নিজে এসে রিল করছেন? তার কারণ বুঝতে পেরেছেন মানুষের মধ্যে কোথাও একটা ক্ষোভ তৈরি হয়েছে। বিজেপি যদি এই ক্ষোভগুলো অ্যাড্রেস না করেন, আজকে জিজ্ঞেস করুন না সাধারণ কর্মী বিজেপির যারা বিজেপিটা করেছেন, তো যারা বিজেপি মাঠে ময়দানে গিয়ে বিজেপিটা করেছে, তৃণমূলের মার খেয়েছে, তৃণমূলের গালাগালি সহ্য করেছে, তৃণমূল কেস দেবে জেনেও রাস্তার মধ্যে পতাকা নিয়ে বেরিয়েছে, তারা এই দিনটা দেখার জন্য বেরিয়েছে যে কাকলি ঘোষ দস্তিদার তাদের মাথায় এসে বসবে, ঋতব্রত তাদের মাথায় এসে বসবে এই দিনটার জন্য। তারা ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন, দেখবেন বিভিন্ন জায়গায় এই সমস্ত তৃণমূলীরা যারা আজকে মানে যোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। অরুণব ঘোষ নাকি তার বিরুদ্ধে, দেখবেন এরকম অনেক নেতার বিরুদ্ধে। ওই ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে যে আপনি যদি মাংস কেনেন তাহলে আপনাকে হাড়ও কিনতে হবে। তো শুভেন্দু অধিকারী এখন মাংস মানে মানে প্রবাদ হিসেবে বলছি, শুভেন্দু অধিকারী এখন মানে কিছু লোককে নিয়েছেন, তার ভালো যখন নিয়েছেন মন্দটাও তো কিন্তু নিতে হবে, এবং তার ফলাফলের জন্য কিন্তু প্রিপেয়ার থাকুন। তখন কিন্তু বলবেন না যে আমরা সচেতন করিনি, আমরা আপনাদের আগে থেকে বলে দিচ্ছি না যে আপনারা ভুল রাস্তায় পা দিচ্ছেন, তখন কিন্তু বলবেন না। আসলে ক্ষমতায় বসলে না অনেক সময় ক্ষমতার দম্ভে অনেক কিছু চোখে দেখা যায় না, তার জন্য বাইরের কিছু লোকের কাছ থেকে পরামর্শ নিতে হয়। এনিওয়ে, আপনারা নেবেন কি নেবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আমার বক্তব্য আমি বলবোই, যেটা ভালো যেটা সত্য সেটা বলবোই। তার কারণ যদি কেউ বিট্রে করতে চায় আর সেটা যদি না ধরিয়ে দিই তাহলে আমার ডেস্ক থেকে আমি সঠিক কাজ করছি না, সেই কারণেই পর্বটা আজকের করলাম। আপনারা লিখে জানাবেন আপনাদের মন্তব্য, এখনকার মতো এখানেই।